আজকের মার্কেট আপডেটে সবাইকে শুভেচ্ছা জানাই। মার্কেটের এই ধারাবাহিক পতন দেখে মনে হচ্ছে যেন বাংলাদেশে সোমালিয়ার দুর্ভিক্ষ নেমে আসলো। শুধুমাত্র ক্যাপিটাল মার্কেট ছাড়া ইকোনমির বাদবাকি প্রায় সবগুলো উইংসই ভালো পারফর্ম করছে, সবগুলি সেক্টরই ঠিকঠাক চলছে। জাতি হিসেবে এটি খুবই দুর্ভাগ্যজনক, আর আমরা হলাম এই মার্কেটের দুর্ভাগা বিনিয়োগকারী। রিসেন্টলি প্রায় সবগুলো স্টক থেকে ফ্লোর প্রত্যাহার করার পর মার্কেট ঘুরে দাঁড়িয়েছিল, মার্কেট একটি শক্তিশালী অবস্থান সৃষ্টি করেছিল। কিন্তু মার্কেটের এই উত্থানটি ছিল ক্ষণস্থায়ী। মার্কেটে পরপর 4 সপ্তাহ ধরে পতনের ধারাবাহিকতা অব্যাহত এবং বড় ধরনের পতন ঘটল আবারও। গত দুদিনে দুটি স্টক জিপি এবং ব্যাডবিসি, এই দুটি স্টকের ফ্লোর প্রত্যাহার করার পর মার্কেট প্রায় 40 পয়েন্ট মাইনাস হলো। আর মার্কেটে একটা বড় ধরনের বিশৃঙ্খলা লক্ষ্য করা যাচ্ছে এবং মার্কেটে প্যানিক সেল, ফোর্স সেল এবং ফিয়ার সেলের অনেকেই শিকার হলেন। এখন একটি প্রশ্ন আসতে পারে, মার্কেটে ইনস্টিটিউশন এতগুলো স্টককে সাপোর্ট দিতে সক্ষম হয়েছিল, কিন্তু জিপি এবং ব্যাডবিসি এই দুটো স্টককে সাপোর্ট দিতে ব্যর্থ হলো কেন? অথচ এই দুটি স্টকই ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লু চিপ কোম্পানিগুলোর মধ্যে অন্যতম। আজ আমরা আলোচনা করব বর্তমানে মার্কেটে যে বড় ধরনের পতন হলো, এই পতনটি মার্কেটের ন্যাচারাল ফ্লোতে হয়েছে নাকি আর্টিফিশিয়ালি ঘটানো হয়েছে। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আজকের দিন শেষে সূচক প্রায় 40 পয়েন্ট নেগেটিভ ছিল এবং অ্যাজ পার লঙ্কা বাংলা ফিনান্সিয়াল পোর্টাল শুধুমাত্র ব্যাডবিসির কারণে আজ সূচক নেগেটিভ হলো প্রায় 27 পয়েন্ট। এছাড়া যে কোম্পানিগুলো সূচকে অত্যাধিক নেগেটিভ প্রভাব বিস্তার করেছে তার মধ্যে অন্যতম ছিল জিপি, ব্যাক্স ফার্মা, বিকন ফার্মা, রেনেটা, ফারিস্ট লাইফ, ওরিয়ন ফার্মা, সেন্ট্রাল ফার্মা, বিডিথাই এবং অলিম্পিক অ্যাক্সেসরিজ। লক্ষ্য করা যাচ্ছে এই 10টি কোম্পানি সূচকে প্রায় 40 পয়েন্টেরও কিছুটা বেশি নেগেটিভ কন্ট্রিবিউট করেছে। বর্তমানে মার্কেটে বেশিরভাগ বিনিয়োগকারী মনে করে থাকেন কিছু সংখ্যক স্টককে জেড ক্যাটাগরিতে ট্রান্সমিট করার কারণে মার্কেটে এত বড় পতন হলো। কিন্তু বিষয়টি কি আসলে জেড ক্যাটাগরির কিছু স্টককে জেড ক্যাটাগরিতে ট্রান্সমিট করার কারণেই মার্কেটে এত বড় পতন হলো? আমি পার্সোনালি কিছু সংখ্যক স্টকে জেড ক্যাটাগরিতে ট্রান্সমিট করার কারণে মার্কেটে এত বড় পতন হয়েছে সেটি মনে করছি না। তার একটি অন্যতম বড় কারণ হলো যে স্টকগুলিকে জেড ক্যাটাগরিতে ট্রান্সমিট করা হয়েছে সেই স্টকগুলি কিন্তু মার্জিন ফ্যাসিলিটি পায় না। ইপিএস দীর্ঘদিন ধরে নেগেটিভ এবং ডিভিডেন্ড দিতে সক্ষম না, এই ধরনের কোম্পানি কিন্তু মার্জিন পায় না। সো এই কোম্পানিগুলোকে জেড ক্যাটাগরিতে নিয়ে যাওয়া হোক কিংবা বি ক্যাটাগরিতে রাখা হোক, ইট ডাজন্ট ম্যাটার, এই কোম্পানিগুলো কিন্তু সূচকে খুব একটা নেগেটিভ প্রভাবও ফেলে না। তবে এটা ঠিক যে মার্কেট সেন্টিমেন্ট ডিস্টার্বড হয়েছে, কিন্তু মার্কেটে এত বড় একটি পতন এই নিউজটির উপর নির্ভর করে হয়নি। গতকাল আমি একটি পোস্ট করেছিলাম, অপশক্তি এখনও সক্রিয় পুঁজিবাজারে, এবং ওই পোস্টে আমি কিছু গুরুত্বপূর্ণ দিক হাইলাইট করেছিলাম কেন মার্কেটটিকে ম্যানিপুলেট করা হচ্ছে। ডিএসসি ব্রড ইন্ডেক্স এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছি। ফ্লোর প্রাইস প্রত্যাহার করার আগে সূচকের অবস্থান ছিল 6300 প্রায় 70 কিংবা 71 পয়েন্টে, 6335 কিংবা 34 পয়েন্টে ছিল। আর আজকের ট্রেডিং সেশনে আমরা লক্ষ্য করছি ক্লোজ হলো 6175, প্রায় 160 পয়েন্টের মতো নেগেটিভ। ফ্লোর প্রাইস প্রত্যাহার পূর্বে সূচক যে অবস্থানে ছিল তার তুলনায় প্রায় 160 পয়েন্টের মতো নেগেটিভ রয়েছে। আমি পার্সোনালি মনে করি মার্কেটে একটি সিন্ডিকেট যথেষ্ট স্ট্রং এবং তারা মার্কেটকে স্যাবোটাইজ করার অপচেষ্টায় লিপ্ত থাকে সবসময়। ভালো করে পর্যবেক্ষণ করলে লক্ষ্য করা যায় জেড ক্যাটাগরিতে যে স্টকগুলিকে ট্রান্সমিট করা হলো সে স্টকগুলি এখনও তার রিসেন্ট লো থেকে কিছু কিছু স্টক 300% আপে রয়েছে এবং বেশিরভাগ স্টকই তার রিসেন্ট লো থেকে অনেক আপেই রয়েছে এখনও। মার্কেট সেন্টিমেন্ট, মার্কেট এত বড় ফল করার পরও কিন্তু রিসেন্টলি যে স্টকগুলিকে ফ্লোর উঠিয়ে নেওয়া হলো সেই স্টকগুলি কিন্তু বড় ধরনের পতনের কবলে পড়ে কিছুটা রিকভারি দিয়েছিল, কিন্তু সেটি টিকলো না, সাস্টেইন করলো না এবং আবারও কিন্তু সেই স্টকগুলিতে বড় ধরনের পতন হলো। মূলত আমি পার্সোনালি মনে করি এটি পরিকল্পিতভাবে করা হয়েছে। রিসেন্টলি মার্কেটের একটি শক্তিশালী অবস্থান দেখে বিনিয়োগকারীরা
অনেকে মার্জিন ইউজ করেছিল এবং তাদেরকে ডেস্ট্রয় করার জন্য পরিকল্পিতভাবে মার্কেটকে এতটা নামানো হয়েছে। এখন ক্যাপিটাল মার্কেটে ইমোশনাল কিংবা সেন্টিমেন্টাল হয়ে কোনো লাভ নেই। ক্যাপিটাল মার্কেট হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট গেম। স্টকগুলি এখন উইক হ্যান্ড থেকে স্ট্রং হ্যান্ডে চলে যাচ্ছে এবং মার্কেট হয়তো যেহেতু মার্কেটে এত বড় একটি পতন ঘটলো এবং গুরুত্বপূর্ণ কিছু সাপোর্টের নিচে মার্কেট চলে আসলো, মার্কেট হয়তো এখানে এমন হতে পারে 1 সপ্তাহ 2 সপ্তাহ মার্কেট স্লো থাকতে পারে। কিন্তু আমি যেটি বলতে চাইছি, মার্কেট ইজ গোয়িং নো হোয়ার। আজকে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট ছিল 6200 থেকে 6180। এই জোনটি ছিল একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট। এই সাপোর্ট পয়েন্ট থেকেও মার্কেটকে কিছুটা নিচে নামা হয়েছে এবং স্মল ভলিউম নিয়ে কিন্তু মার্কেট অনেকটা নেগেটিভ প্রাইস অ্যাকশন হচ্ছে। এটাকে আমরা কাইন্ড অফ ম্যানিপুলেশন বলি। এই কারণেই আমরা বলছি যে এটি উদ্দেশ্য পূর্ণভাবে মার্কেটকে ম্যানিপুলেট করা হয়েছে এবং এতটা নিচে নামানো হয়েছে। এছাড়া এর আগে মার্কেট যখন অনেকটা প্রাইস অ্যাকশন করেছিল আপ টু 6466 কিংবা 70 পর্যন্ত প্রাইস অ্যাকশন হলো। এখানেও আমরা লক্ষ্য করেছি বিগ পেড আপের কিছু স্টককে ম্যানিপুলেট করে প্রাইস বৃদ্ধির মাধ্যমে মার্কেটকে অনেকটা উপরে তোলা হয়েছিল, কিন্তু ওভারঅল স্টকগুলিতে তেমন একটি প্রাইস অ্যাকশন, সিলেক্টিভ কিছু স্টক ছাড়া বেশিরভাগ স্টকে তেমন একটা প্রাইস অ্যাকশন হয়নি। সো এই কারণেই মার্কেট, পার্সোনালি আমি মনে করি মার্কেট তার ন্যাচারাল ধারায় প্রভাবিত হচ্ছে না। মার্কেটকে অতিমাত্রায় ম্যানিপুলেশনের মাধ্যমে মার্কেটকে অনেক সময় সূচক অতিমাত্রায় বৃদ্ধি করানো হচ্ছে এবং অনেক সময় অতিমাত্রায় নেগেটিভ করা হচ্ছে। এখন উইকলি চার্টে আমরা লক্ষ্য করছি মার্কেটের সাপোর্ট রয়েছে 6155। এই জোনটিতে স্ট্রং সাপোর্ট রয়েছে। আর মার্কেট যদি 6200-র উপর কামব্যাক করতে পারে, মার্কেট কিছুটা স্ট্রং হবে এবং কিছু কিছু স্টক ঘুরে দাঁড়াবে। এছাড়া বর্তমান সময়ে ধারাবাহিকভাবে ভালো মানি ফ্লো রয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, টেক্সটাইল, ব্যাংক, ফুড অ্যান্ড অ্যালাইড। এই সেক্টরগুলিতে মানি ফ্লো সবচেয়ে বেশি এবং এই সেক্টরগুলো ভালো করবে বলে আমরা আশা রাখছি। আর বর্তমান মার্কেট সিচুয়েশনে তাদের জন্য বেশি রিস্ক, যারা অতিমাত্রায় লোন নিয়ে বিজনেস করছেন তাদের জন্য মার্কেট হচ্ছে এখন অনেক রিস্কি। কারণ মার্কেট যদি কামব্যাক করতে টাইম লাগে, প্রতিদিনই স্টকগুলোর দাম কিছু কিছু করে বৃদ্ধি পাচ্ছে। এটি একটি পেইন এবং অনেকে হয়তো ফোর্স সেলের শিকার হয়েছেন। আমরা গত কয়েকদিন ধরে বেশ কিছু ভালো মানের স্টক নিয়ে আলোচনা করেছি, হাই পারফর্মিং কিছু স্টক নিয়ে আলোচনা করেছি। স্টকগুলি নিয়ে আমরা আবারও আপডেট দেব। যেহেতু মার্কেট অনেকটা নিচে নেমে গেছে, এখন ওয়েট অ্যান্ড সি হচ্ছে বেস্ট পলিসি, নো বাই নো সেল। আমরা মোটামুটি এই ফর্মুলাতে আমরা এখন আছি। আর কিছু ভালো মানের স্টক যেগুলো হিস্ট্রিক্যাল ভালো পারফরমেন্স রয়েছে এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে স্টকগুলি বরাবরই ভালো পারফর্ম করে, পারফরমেন্সের মধ্যে একটা ধারাবাহিকতা রয়েছে, সেই স্টকগুলোকে আমরা আইডেন্টিফাই করে এখন কালেক্ট করছি। আমি পার্সোনালি মার্কেট নিয়ে ফ্রাস্ট্রেটেড না, এর চেয়ে অনেক বাজে রকমের মার্কেট সিচুয়েশন আমি ফেস করে আসছি। আর আমেরিকান মার্কেটে আমরা কিছুটা অ্যাক্টিভ এবং সেখানেও আমরা ট্রেড করি। আমেরিকান ক্যাপিটাল মার্কেট এর চেয়ে অনেক বেশি ভোলাটাইল, বিশেষ করে যারা অপশন ট্রেড করে। মার্কেট কিন্তু অনেক বেশি ভোলাটাইল এবং অনেক রিস্কি। আর এই মার্কেটে তারাই বেশি মাত্রায় লস করে যারা ক্যাপিটাল মার্কেট ভালো অবস্থানে দেখে তারা নতুন করে বিনিয়োগ করে, তারাই বেশি লস করে। কারণ এখন আমরা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমরা যেটা দেখি, ক্যাপিটাল মার্কেট যখন নেগেটিভ আচরণ করে অনেকেই সেল করে, লসে সেল করে ক্যাপিটাল মার্কেট থেকে চলে যায়। কিন্তু মার্কেট যখন আবার বৃদ্ধি পায়, সূচক যখন পজিটিভ থাকে এবং স্টকগুলো যখন ভালো প্রাইস অ্যাকশন করে, তখন আবার 20-30% আপে এসে ইনভেস্ট করেন। তারাই হচ্ছে মার্কেটে সবচেয়ে বেশি লুজার হন। সো বন্ধুরা, আপনারা কে কী ভাবছেন মার্কেট নিয়ে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আগামীতে একটি শক্তিশালী মার্কেট দেখব বলে আমরা সবাই প্রত্যাশা করি। হোপ ফর দ্য বেস্ট। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।